সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার চলে আসলাম অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত বিষয়ের পরিমিতি অংশে। আজকে আমরা শিখব বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। শুরুতে আমরা জেনে নিই বহুভুজ কাকে বলে। বহুভুজ, বহু কয়টা হলে বহুভুজ বলে? তো ভুজ ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে সর্বনিম্ন 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র না হলে তাকে আমরা বহুভুজ বলতে পারি না। ক্লিয়ার? অর্থাৎ যে ক্ষেত্রে বাহুর সংখ্যা 3 বা তার অধিক তাকে আমরা বহুভুজ বলতে পারি। তাহলে বহুভুজে কি কি থাকে? বহুভুজে থাকে ত্রিভুজ, চতুর্ভুজ, থাকে পঞ্চভুজ, থাকে ষড়ভুজ, এরকম এর বেশি যত খুশি থাকতে পারে। তো সর্বনিম্ন ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজটা একটা বহুভুজ, চতুর্ভুজটা একটা বহুভুজ, পঞ্চভুজটা একটা বহুভুজ, এই ষড়ভুজটাও একটা বহুভুজ। এভাবে চলবে। তাহলে এর বাহু বলছি আমরা এটাকে, এটাও এটাও এগুলোকে বলছি আমরা বাহু। বাহুকে সাধারণত আমরা এ দিয়ে প্রকাশ করি, তবে এই ভেরিয়েবল বা চলকটা ইচ্ছা মতো ধরে নেওয়া যায়। তার মানে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা সর্বনিম্ন 3টা হবে, নামকরণ সেভাবে হবে। 3টা হলে ত্রিভুজ, 4টা হলে চতুর্ভুজ, 5টা হলে পঞ্চভুজ, 6টা হলে ষড়ভুজ, 7টা হলে সপ্তভুজ, 8টা হলে অষ্টভুজ, 9 হলে নবভুজ, আর 10টা হলে কি? দশভুজ। সোজা হিসাব যেটা, হ্যাঁ না দশমভুজ, কোনটা বলবো? আচ্ছা, সে যাই হোক, আমাদের সিলেবাসে অষ্টভুজ পর্যন্ত আমরা দেখি দু একটা অঙ্ক পাওয়া যায়। তো আমরা আজকে দেখব এই বহুভুজগুলোর মধ্যে প্রকারভেদ আছে। এগুলো সুষম নয়, মানে বাহুগুলো সমান নয়। এখন যদি আমরা আসি সুষম বহুভুজ কাকে বলে? যে বহুভুজের প্রতিটি বাহু সমান। আবার বলছি, যে বহুভুজের প্রতিটি বাহু সমান তাকেই বলছি আমরা সুষম বহুভুজ। সমবাহু ত্রিভুজ একটা সুষম বহুভুজ, বর্গ একটা সুষম বহুভুজ। এরপরে আসো সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম সপ্তভুজ, সুষম অষ্টভুজ। আমরা এভাবে যত বাহুর সংখ্যা দিয়ে আমরা আঁকতে পারি। তো আজকে আমরা দেখব এই বহুভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। সাধারণত যে কোনো বৃহৎ বস্তুকে ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি হিসাব করি, সহজে হিসাব করা সম্ভব। ঠিক সেভাবে আজকে আমরা নির্ণয় করব এই বহুভুজের ক্ষেত্রফল। তো তার আগে তোমাদের বলে রাখি বহুভুজ আমরা কোনটা কিভাবে আঁকবো। সুষম ত্রিভুজ তো তোমরা আঁকতে জানো, খেয়াল তো নিশ্চয়ই আছে। যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। তো যদি আমরা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা সুষম ত্রিভুজ বের করি, তাহলে এটা এই বাহুর সমান করে একটা বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ, এই দুই বিন্দু যোগ করে দিলেই আমার হয়ে গেল, এটা হয়ে গেল আমার সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ গেল। এরপরে আসো সুষম চতুর্ভুজ বা বর্গ। তোমরা বর্গ আঁকতে সবাই জানো। বর্গ আঁকার নিয়ম কি? নিয়ম হলো যে কোনো একটা রেখা নিলাম, রেখা নিয়ে যে কোনো এক প্রান্তে একটা লম্ব এঁকে দেব। লম্ব আঁকার নিয়মও তোমরা এর আগে শিখেছো। যে মাপের ব্যাসার্ধ একবার নিলাম, একবার কাটি 60 ডিগ্রি, আর একবার 60, এই 60 কে আবার দুইবার ভাগ হয়ে গেল 30 ডিগ্রি। এখানে আমরা একটা লম্ব এঁকে দিলাম। এখন এই দুই বাহু সমান করে আমরা কেটে নেব। কিভাবে দেখো, এটা ছিল আমার মূল বাহু, এটা সমান করে কেটে নিলাম।
এখন এইটা যতটা ছিল ঠিক অতটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এইখান থেকে একটা বৃত্তচাপ আমার হয়ে গেল একটা বর্গ। এটা হলো আমার সুষম চতুর্ভুজ, যেটাকে আমরা বলছি বর্গ। তাহলে এইভাবে আমরা সুষম চতুর্ভুজ বা বর্গ আঁকতে পারি। এরপরে আসো সুষম পঞ্চভুজ কিভাবে আঁকবো। এই পঞ্চভুজ থেকে বা তার উপরে যতগুলো আঁকবো এবার আমরা বৃত্তের সাহায্য নেব। তো যদি আমরা সুষম পঞ্চভুজ আঁকি, বৃত্তের সাহায্য ছাড়া আঁকাটা কষ্টকর। তো আমরা শুরুতেই করবো কি, একটা বৃত্ত এঁকে নেব। আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের আমরা কেন্দ্র পেলাম। এখন যেই মাপে আমরা ব্যাসার্ধ নিছি, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, তো যদি এই মাপে কাটি আমার হবে 60 ডিগ্রি। তাহলে ধরে নিলাম আমরা যদি এখান থেকে কাটি তাহলে এটা হবে আমার 60, আমার লাগবে 72 ডিগ্রি। তার মানে এটার আরো 5 ভাগের 1 ভাগ ধরে নিলাম এই পর্যন্ত। তাহলে এটা হলো আমার একটা অংশ। অথবা তোমরা আঁকার সময় চাঁদা দিয়ে মেপে নিবে 72 ডিগ্রি, একটা রেখা এঁকে দিলে, এঁকে দেওয়ার পরে এখানে চাঁদা বসায় আমরা যদি 72 ডিগ্রি করে কাটতে থাকি, প্রথমে 72 তারপরে আবার 72, তো ধরে নিলাম আমার এইটাই 72 ডিগ্রি হয়েছে। ঠিক একই মাপে আমার আরো 72, ঠিক একই মাপে নিচের দিকেও 72 হবে, যেহেতু এটা এদিক দিয়ে কাটছি তাহলে এই দিক দিয়েও কাটি 72, আর এটার মাঝখানে একটা দিয়ে দিলাম। অর্থাৎ এখন যদি আমরা এই বিন্দুগুলো যোগ করে দেই, এবার বৃত্তের চাপগুলো আমরা মিশিয়ে নেব। এই বৃত্তের চাপগুলো আমরা রাখবো না, তাহলে আমাদের হয়ে গেল সুষম পঞ্চভুজ। দেখো তোমরা ইরেজার দিয়ে যদি এটা মিশিয়ে দাও হয়ে যাবে। তো আমরা যে কোনো একদিকে একটা বাহু নিয়ে আমরা 5টা বাহুই যোগ করে দিতে পারি, এখানে কেন্দ্রের সঙ্গে 5টা কৌণিক বিন্দু। এটা হলো আমাদের সুষম পঞ্চভুজ। সুষম ষড়ভুজ আঁকা খুব সোজা। তাহলে হয়ে গেল সুষম পঞ্চভুজ। একইভাবে আমরা সুষম ষড়ভুজ আঁকতে গেলে ওই বৃত্তের সাহায্য নেব। আবার মনে করে এখানে একটা বৃত্ত আঁকলাম, এখন যেই মাপে ব্যাসার্ধ নিলাম একই মাপে আমরা কাটতে থাকি। তাহলে এই ব্যাসার্ধটা ছিল আমার এই পরিমাণ, তাহলে ধরে নিলাম আমরা এখান থেকে কাটতে শুরু করি। 1 2 3, যথেষ্ট। একটা হলো একটু ভুল হয়েছে, বেশি দূর চলে গেছে। এখান থেকে এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রের সঙ্গে এই হলো একটা, এই হলো আমার 2টা, আর এই হলো আমার 3টা। অর্থাৎ আমরা কেন্দ্রের 60 ডিগ্রি করে এঁকে নিয়ে আমরা বাহুগুলো যোগ করে দিতে পারি, অথবা 6 বার কেটে নিতে পারি, ইচ্ছা আমার। তাহলে এই পদ্ধতিতে আমরা খুব সহজেই ষড়ভুজ আঁকতে পারবো। এবার যদি আমাদের সপ্তভুজ আঁকতে হয় তাহলে আমরা কেন্দ্রস্থ কোণকে 7 ভাগে ভাগ করে নিয়ে চাঁদার সাহায্যে আঁকবো। যদি অষ্টভুজ আঁকতে বলে, অষ্টভুজটা আর একটু সোজা। অষ্টভুজটা এত মাপামাপি দরকার নাই, মোটামুটি চোখের আইডিয়ায় আঁকে নেওয়া যায়। কিরকম, আমরা এখানে যদি একটা বৃত্ত আঁকি, এটা কেন্দ্র, তো আমরা ধরে নিলাম এটা 1 ভাগ 2 ভাগ হয়ে গেল, ঠিক একই রকম করে সরাসরি টান দিলাম 4 ভাগ হয়ে গেল। মোটামুটি এটাকে সমদ্বিখণ্ডিত করো, তারপরে এটাকে সমদ্বিখণ্ডিত করো, দেখো 8 ভাগ হয়ে গেছে। এবার তোমরা যোগ করতে থাকো ধারাবাহিক, এটার সঙ্গে এটা
এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এভাবে এখন আমরা বাইরের অংশগুলো মিশিয়ে নিই। এটা আমাদের হয়ে গেছে ষড়ভুজ, এটা আমাদের হয়ে গেল অষ্টভুজ। আমরা চাইলেই বৃত্তের সাহায্যে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ এগুলো আঁকতে পারি। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা অষ্টভুজ হোক, এগুলো আঁকার ক্ষেত্রে আমরা কিসের সাহায্য নেব? বৃত্তের সাহায্য নেব। এখন এভাবে আমরা সুষম বহুভুজ আঁকতে পারি। এই সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে আঁকবো? আচ্ছা, ধরে নেওয়া যাক এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো a। লক্ষ্য করো, প্রতিটা বাহু হলো a, যার যেমন দৈর্ঘ্য। আমরা বাহুগুলোকে a দিয়ে প্রকাশ করব, আর কেন্দ্র থেকে কৌণিক দূরত্বকে আমরা r দিয়ে প্রকাশ করব। কি দিয়ে? r, ব্যাসার্ধ হিসেবে, রেডিয়াস। এটাও r, এটাও r, এটাও r, সবগুলো হবে r। যেহেতু সুষম, সুষম না হলে কিন্তু কম বেশি হবে। এখন দেখো, প্রত্যেকটা বহুভুজের ক্ষেত্রে বাহুগুলোকে প্রকাশ করছি আমরা a দিয়ে, কেন্দ্র থেকে কৌণিক শীর্ষের যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা, এটাকে প্রকাশ করলাম আমরা r দিয়ে। এখন এই কৌণিক শীর্ষের সঙ্গে কেন্দ্র যোগ করলে বাহুর সঙ্গে যে কোণ উৎপন্ন হয়, এই কোণটার নাম দিলাম মনে করো থিটা। তাহলে এখানে এটা হবে থিটা, এখানে এটা হবে থিটা। মনে রাখবে, যদি এই কোণটুকু থিটা হয় তাহলে টোটাল কোণটা হবে 2 থিটা। এই যে টোটালটা হবে 2 থিটা, কারণ এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণটা তখন হবে 2 থিটা। এই থিটার মান বের করবার একটা সহজ উপায় হলো থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ n। এই n হলো তার বাহুর সংখ্যা। কিসের সংখ্যা? n হলো বাহুর সংখ্যা। তো n যদি বাহুর সংখ্যা হয়, তাহলে এখানে পঞ্চভুজের ক্ষেত্রে বসাবো 5, ষড়ভুজের ক্ষেত্রে বসাবো 6, অষ্টভুজের ক্ষেত্রে বসাবো 8। সেই হিসাব অনুযায়ী আমার এটা দাঁড়াবে 54 ডিগ্রি, এটা দাঁড়াবে আমার 60 ডিগ্রি, আর এটা কত দাঁড়াবে? যদি আমরা 10 দিয়ে ভাগ করি আর 8 দিয়ে ভাগ করি, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমার এখানে তো 90 ডিগ্রি ঠিক আছে। 8 দিয়ে ভাগ করলে 8 2 16, 2 20, 8 2 16, 4, 8 5 40, তাহলে 22 বাদ দিলে 67.5 ডিগ্রি। তাহলে এটা আমার হয়ে গেল 67.5 ডিগ্রি। তাহলে এভাবে আমরা থিটার মান বের করতে পারবো। যদি আমাদের বলে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, তাহলে থিটাকে আরো 2 দিয়ে গুণ করে নিব। তাহলে এভাবে আমরা চাইলেই যে কোনো বহুভুজের দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের মান বের করতে পারি। অবজেক্টিভ এভাবে আসে, বহু নির্বাচনী প্রশ্নে আসতেই পারে একটি পঞ্চভুজের দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তখন আমরা বুঝতে ভুল করে শুধু থিটার মান বের করে বসাই। থিটার মান হলো দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের অর্ধেক, ওই জন্য 2 থিটা বের করবো আমরা। ক্লিয়ার? এখন এই থিটার মানটা আমাদের জানা থাকলো যে থিটার মানের ফর্মুলা হলো থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ n। এই সূত্রটুকু আপাতত মুখস্থ রাখো। এটা কোথা থেকে আসলো সেটা আমরা পরে বিবেচনা করব। এখন এটার ক্ষেত্রফল কিভাবে বের করব? লক্ষ্য করো, এখানে আমাদের অষ্টভুজ, ষড়ভুজ বা পঞ্চভুজ, প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করো এই ত্রিভুজটা সমদ্বিবাহু, এই ত্রিভুজটাও সমদ্বিবাহু, এই ত্রিভুজটাও সমদ্বিবাহু, এই ত্রিভুজটাও সমদ্বিবাহু। তার মানে এখানে 5টা ত্রিভুজই সমান এবং প্রত্যেকটা ত্রিভুজ সমদ্বিবাহু।
এটার ক্ষেত্রে প্রত্যেকটা ত্রিভুজই সমদ্বিবাহু, তবে মনে রাখবে ষড়ভুজের ক্ষেত্রে এই বাহুটাও সমান হয়ে যায়, স্পেশালি ষড়ভুজের ক্ষেত্রে। এই হেক্সাগনের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ তিনটা বাহু সমান হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যা হবে ব্যাসার্ধ তা। বাট সবার ক্ষেত্রে এটা হবে না, ওই জন্য আমরা এটাকেও সমবাহু ত্রিভুজ না বলে সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু এটাও, সমদ্বিবাহু এটাও, সমদ্বিবাহু এটাও, এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পাচ্ছি। এখানে প্রত্যেকটি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং প্রতিটি ত্রিভুজ সমান। কেন সমান? যেহেতু বাহুগুলো সমান। তো সুষম বহুভুজের ক্ষেত্রে উৎপন্ন যতগুলো ত্রিভুজ হবে, অর্থাৎ কেন্দ্রের সঙ্গে কৌণিক বিন্দু যোগ করে দিলে ত্রিভুজ উৎপন্ন হবে। ওই যে বলেছি বড় একটা ক্ষেত্রফল আমরা ভেঙে ভেঙে টুকরা টুকরা করে বের করবো, ওই জন্য কেন্দ্রের সঙ্গে কৌণিক বিন্দু যোগ করে। তাহলে উৎপন্ন ত্রিভুজগুলো প্রত্যেকটা সমান। আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে একে যতটা ত্রিভুজ তত দিয়ে গুণ করব। এখানে 5টা ত্রিভুজ 5 দিয়ে গুণ করব, এখানে 6টা ত্রিভুজ 6 দিয়ে গুণ করব, এখানে 8টা ত্রিভুজ 8 দিয়ে গুণ করব। তাহলে যতটা ত্রিভুজ থাকবে আমরা ঠিক তত দিয়ে গুণ করলেই, অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে ওই সংখ্যা দ্বারা গুণ করব যতটা ত্রিভুজ এখানে থাকবে, হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের পদ্ধতি কি? পদ্ধতি হলো প্রত্যেকটা ত্রিভুজের কেন্দ্র থেকে আমরা যদি যে কোনো একটা ত্রিভুজকে ধরে তার উপর লম্ব টানি, সাপোজ পঞ্চভুজ দিয়ে আমি বোঝাচ্ছি, পঞ্চভুজের কেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপর আমরা লম্ব টানলাম, ধরে নিলাম এটার নাম দিলাম মনে করো এ বি, এটা মনে করো ও। তাহলে ত্রিভুজ এ ও বি এর কেন্দ্র থেকে এ বি এর উপর মনে করো ওপি লম্ব টানলাম। ওপি যদি লম্ব টানি তাহলে বাহুটা টোটালটা ছিল এ, তাহলে এটুকু কত হবে a/2, এটুকু হবে a/2। কেন এটা হবে? সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা ক্লাস 7 এ পড়ে এসেছি। আবারও বলছি, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্ব ওই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। টোটালটা ছিল এ, আমার অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হবে a/2 বা হাফ। এখন এই ত্রিভুজটার ভূমি আমার এ জানা আছে, আমি যদি লম্বটা বের করতে পারি তাহলে এই ক্ষেত্রে বের করতে পারবো। এখন এখানে আমরা এই যে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই কোণটা এক সমকোণ। তো যদি এই কোণটা এক সমকোণ হয়, এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা হয়, এটা হলো বিপরীত বাহু। আমার দরকার এই বিপরীত বাহু দেওয়া আছে আমার সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু আমরা tan থিটা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা বের করব tan থিটা ইকুয়াল, tan থিটা ইকুয়াল বের করব আমাদের বিপরীত বাহু হলো ওপি আর সন্নিহিত বাহু হলো এপি। তাহলে ওপি এর মান আমাদের দরকার, তাহলে ওপি ইকুয়াল এপি tan থিটা, দ্যাট ইজ এপি এর মান হলো a/2 tan থিটার মান হলো 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ভাগ n। খেয়াল আছে তো? থিটার মান আমরা বের করে রেখেছি, সেই সূত্র থিটা বের করার 90 ডিগ্রি মাইনাস 180 বাই n আমরা বের করে রাখলাম। এখন ওপি পাইলাম, এবি তো আমার জানা আছে, তাহলে এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, আমি এই দুটো মিশিয়ে দিলাম, একই সূত্র দিয়ে যেহেতু দিলাম লিখবে, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এওবি ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। মূল ফর্মুলা হাফ আছে থাকবে, এবি এর মান কত? এবি এর মান হলো এ, আর ওপি এর মান কত পাইলাম? a/2 tan 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। আমি এই কাজটা এখানে করে রাখতে পারতাম, করি এখন। এখানে লক্ষ্য করো a গুণ করলে a স্কয়ার ভাগ 4, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা সমকোণের সংখ্যা একটা, মানে বিজোড়, বিজোড় সমকোণ হলে tan হয়ে যাবে cot, cot হয়ে যাবে tan। আর অবস্থান যদি আমরা দেখি 90 ডিগ্রি গিয়ে আবার ব্যাক প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, কিন্তু সমকোণের সংখ্যা বিজোড় হওয়ার কারণে tan হয়ে যাবে cot। তাহলে এটাকে আমরা লিখতে পারি cot থিটার জায়গায় কত আছে 180 ডিগ্রি বাই n।
তাহলে লক্ষ্য করো, এটা হলো আমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের সংখ্যা কয়টা হবে? বাহুর সংখ্যা যতটা। তো বাহুর সংখ্যাকে আমরা ধরে নিলাম n। বাহুর সংখ্যা কত? n। তো বাহুর সংখ্যা যদি আমার n হয়, ত্রিভুজের সংখ্যা হবে n। অতএব বহুভুজের ক্ষেত্রফল কত দাঁড়াবে? বহুভুজের ক্ষেত্রফল হবে n ইন্টু এই যে a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ভাগ 1, দ্যাট ইজ n a স্কয়ার ভাগ 4 cot 180 ডিগ্রি ভাগ 1। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যদি ক্ষেত্রফলটার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। আবারও বলছি, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, এটা বাহু, যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে? বাহুর সংখ্যাকে ধরবো n, বাহুর দৈর্ঘ্যকে ধরবো a, ব্যাস ফিনিশ। মান বসাবো, চলে আসবে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো, চলে আসবে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো অঙ্ক করতে পারি। এখন ঘটনা যদি ভিন্ন হয়, ঘটনা ভিন্ন কি রকমের? মনে করো এইখানে আমার বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, আমার কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব দেওয়া আছে, কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। যেহেতু সুষম বহুভুজ, তো বাহুর দৈর্ঘ্য একটা থেকে সবগুলো সেটাই হবে। তাহলে এবার আমার দেওয়া আছে কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব। তাহলে এবার কোন ফর্মুলায় আমরা যাব? এইবার আমরা যাব একটু ভিন্ন রাস্তা। যে কোনো বৃত্তাকার ক্ষেত্র হোক বা যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে মোট মিলে কয় ডিগ্রি কোণ থাকবে? 360 ডিগ্রি। তাহলে এখানে মোট মিলে কত ডিগ্রি কোণ আছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি পঞ্চভুজ হয় তাহলে 5 ভাগে ভাগ, যদি ষড়ভুজ হয় 6 ভাগে ভাগ, যদি সপ্তভুজ হয় 7 ভাগে ভাগ, অষ্টভুজ হলে 8 ভাগে ভাগ। যত ভুজই হোক কত ভাগে ভাগ হবে? যত ভুজ তত দিন। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটাকে যদি আমি থিটা ধরি তাহলে এখানে থিটা ইকুয়াল দাঁড়াবে 360 ডিগ্রি ভাগ n। এই n হলো তার বাহুর সংখ্যা। ক্লিয়ার? এখন দেখো প্রত্যেকটা ত্রিভুজে আবার ওই সমদ্বিবাহু ত্রিভুজ, দুই বাহু সমান। আমরা এই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, তাদের অন্তর্ভুক্ত করার মান থিটা, থিটার মান হলো 360 ডিগ্রি ভাগ n। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা একটা সূত্র জানি, হাফ এ বি সাইন থিটা। এ এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হলো থিটা। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি ইকুয়াল হাফ, দুটো বাহুকে সিলেক্ট করে দেই, একটা হলো ও এ গুণন একটা হলো ও বি গুণন হলো সাইন থিটা। তো থিটার মান আমরা কত জানি? হাফ, এটার মান আর, এটার মান আর, গুণন সাইন থিটার মান হলো 360 ডিগ্রি ভাগ n। তাহলে কত দাঁড়ালো? আর স্কয়ার বাই 2 সাইন 360 ডিগ্রি ভাগ n। এটা হলো একটা ত্রিভুজের ক্ষেত্র, অর্থাৎ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র। সিমিলার কন্ডিশন, যতটা বাহু ততটা ত্রিভুজ। এই একটার ক্ষেত্রফল যদি আমরা এটা পাই, যতটা তত দিয়ে গুণ করে দেব, তাহলে অতএব বহুভুজের ক্ষেত্রফল। অতএব বহুভুজের ক্ষেত্রফল n ইনটু এটা, আর স্কয়ার বাই 2 sin 360 ডিগ্রি ভাগ n। তার মানে n আর স্কয়ার ভাগ 2 sin 360 ডিগ্রি ভাগ n। এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। শর্ত হলো যদি কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব দেওয়া থাকে। তাহলে বাহু দেওয়া থাকলে আমরা এক ফর্মুলায় যাব, আর কেন্দ্র থেকে কৌণিক শীর্ষের দূরত্ব থাকলে আরেক ফর্মুলায় যাব। এই দুটি মাত্র ফর্মুলা দিয়ে আমরা যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। অসম নয়, অসমের ক্ষেত্রে ভিন্ন সূত্র যাবে। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই একটি দুটা পদ্ধতি পাইলাম। একটা হলো যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তখন এক সূত্র,
আর যদি কেন্দ্র থেকে কৌণিক শীর্ষের দূরত্ব দেওয়া থাকে তখন আরেক সূত্র। ইনশাআল্লাহ তোমরা পারবে। এবার তোমাদের প্র্যাকটিসের জন্য একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটা তোমরা করবে বাসায়। একটি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে ক নম্বরের জন্য থাকছে উদ্দীপকের বহুভুজটির দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করুন। খ নম্বর, উদ্দীপকের বহুভুজটি ক্ষেত্রফল নির্ণয় করুন। গ নম্বর হলো উদ্দীপকের বহুভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক শীর্ষের দূরত্ব নির্ণয় করুন। আশা করি তোমরা সহজে এটা নির্ণয় করতে পারবে। যে দুটো সূত্র আমরা শিখেছি এখানে দুটো সূত্রেরই প্রয়োগ আছে এবং কোণ নির্ণয়ের যে সূত্র শিখেছি সেটারও প্রয়োগ এখানে রয়েছে। তার মানে বহুভুজ সংক্রান্ত আমরা যে সূত্রগুলো শিখেছি এই তিনটি প্রশ্ন অর্থাৎ ক, খ, গ এই তিনটা প্রশ্নের উত্তর দিতে গেলে সবগুলোই তোমাদের প্রয়োগ করতে হবে। এই কাজটুকু করবে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।